বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে যারা নির্বাচন করেছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, এনারাও রয়েছেন। তো এই যে জোট সঙ্গীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, মানে তাদেরকে মনোনয়ন দিয়ে এমপি হিসেবে নিয়ে আসা সংসদে এবং মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন নাহিয়ান? আমি ইতিবাচক হিসেবেই দেখতে চাই। যারা জোটসঙ্গী হিসেবে এসছেন, তারা জনগণের প্রতিনিধিত্ব করেই এসছেন। তারা বিএনপির সঙ্গে রাজনীতি করেছেন এক ধরনের দেয়া নেয়ার সম্পর্কের উপর ভিত্তি করে। তারা যেহেতু জোটভুক্ত হয়েছেন, বিএনপির ভোটগুলো তারা পেয়েছেন এবং সংসদ সদস্য হিসেবে তারা আসতে পেরেছেন। তারুণ্যের কথা আমরা বলছিলাম। নুরুল হক নূর জোটের মধ্য থেকে একজন প্রতিনিধি, যিনি সম্প্রতি ইমিডিয়েট পাস্টে যিনি ডাকসুর ভিপি ছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। আরও নানান ধরনের রাজনৈতিক অভিযোগ তার নামে থাকতে পারে, কিন্তু তিনি ছিলেন, আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন এবং বিএনপির সঙ্গে রাজনীতি করে তিনি শেষ পর্যন্ত প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন। আমি এই অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই। আমি আশা করছি যে দুটো মন্ত্রণালয়, খুব সম্ভবত শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পেয়েছেন তিনি। সুতরাং আমি এক্সপেক্ট করব যে তারুণ্যের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই দুটো মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অভিবাসন, কর্মসংস্থান, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং নুরুল হক নূর সেখানে কার্যকর কোনো একটা লিয়াজো এবং নিজস্ব অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারবেন। আমি জোনায়েদ সাকির কথা আমি একটু জামায়াত প্রসঙ্গে যেতে চাই। জামায়াত জোট তো এখন বিরোধী দলে। তো সংসদে আমরা একটা কার্যকর সংসদের আকাঙ্ক্ষা বা স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে এসেছি, কিন্তু গত 17 বছরে সংসদ কতটা ফাংশনিং ছিল সেটা আমরা সবাই জানি। এটি নিয়ে আর নতুন করে কথা বলতে চাই না। কিন্তু জামায়াতের পক্ষ থেকে একটি বক্তব্য এসছে যে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে চায় জামায়াত। তো এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু বিরোধী দল হিসেবে আপনার প্রেডিকশন কি? মানে তারা কি খুব টাফ বিরোধী দল হতে যাচ্ছে? কিরকম সংসদ আপনি আশা করছেন? আপাত দৃষ্টিতে কিছু ভালো সংস্কৃতির উদাহরণ আমরা পেয়েছি। নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দল অভিনন্দন জানাচ্ছে, কিছু অভিযোগের কথা তারা এনেছে, কিন্তু তারপরে তারা নির্বাচন মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছে। সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই একটা ইতিবাচক একটা উদাহরণ হয়ে থাকবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সামনের কিছুদিন অন্তত আমরা সংসদে অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখতে পাবো জামায়াতের বিরোধী দল হিসেবে এবং তাদের যে বিরোধী জোট আছে তাদেরও। কিন্তু এটা খুব দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ আমরা দেখেছি নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা, অভিযোগ, কোনো কিছুতে জামায়াত বিন্দু মাত্র ছাড় দেয়নি। এবং প্রত্যেকটা পলিসি এখন যখন অ্যানাউন্সড হচ্ছে বা কোনো ধরনের বক্তব্য সামনে আসছে, কোনো পলিসি না হলেও কোনো ধরনের বক্তব্য মন্ত্রীরা দিচ্ছেন, তখন জামায়াতের অনলাইনের যারা আছেন তারা একদম সদল বলে ঝাঁপিয়ে পড়ছেন, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সুতরাং পুরো যাত্রাটা যে একদম খুব মসৃণ যাবে এটা এখনই বলা খুব মুশকিল। গঠনমূলক সমালোচনা হলে সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের জনগণ আমার খুব মনে হয় যে এখন আর সহিংসতা যে রাজনীতি সেটা আর দেখতে চায় না। রাস্তার মধ্যে কোনো গন্ডগোল দেখতে চায় না, মহাসড়ক অবরোধ দেখতে চায় না, কারণ তার সময়ের দাম আছে, তার জীবনের দাম আছে। এই সমস্ত সংস্কৃতি আবার ফিরে না আসাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ নাহিয়ান। আমি আসাদ একই বিষয়ে একটু ভিন্নভাবে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 2001 সালে যে নির্বাচনী জোট, সেখানে জামায়াতের সঙ্গে তো বিএনপির একটা জোট ছিল, 4 দলীয় জোট, এবং তারা একসঙ্গে সরকারও গঠন করেছিল, অর্থাৎ সরকারের অংশীদার ছিল জামায়াত ইসলামী। ওভার দ্য ইয়ার্স আমরা দেখলাম যে তাদের মধ্যে কিছুটা হলেও দূরত্ব হয়েছে এবং এবারের নির্বাচনে তারা একটা মুখোমুখি অবস্থানে গেছে। তো তারপরেও আমি বলবো অন্তত আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক ওই পর্যায়ে যায়নি। তো আগামী দিনগুলোতে আপনি কি প্রেডিক্ট করছেন? জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সরকারি দল বিরোধী দল হিসেবে তাদের যে
কেমিস্ট্রি সেটা কিভাবে কাজ করবে? আপনি হয়তো নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন যে শ্যাডো ক্যাবিনেটের যে ধারণা সেটি নিয়ে আবার আলোচনা হচ্ছে। এটি যে বাংলাদেশে একেবারে নতুন এই আলোচনা এসছে তা না, এর আগেও এসছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত মানে ইট ডিডন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি। এবারের ক্ষেত্রে এবারের বাস্তবতায় আপনার বিশ্লেষণ জানতে চাই, পর্যবেক্ষণ জানতে চাই আসাদ। এবারে একেবারে প্রেক্ষাপট আলাদা। কারণ হচ্ছে যে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এবারের নির্বাচন এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা পথ চলার পর তারপরে নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার, এবং সেখানে নির্বাচনের আগে কিন্তু আমরা মিডিয়া বলুন বা বিভিন্ন ধরনের প্রেডিকশনে বলুন নানা রকম সংখ্যা কিন্তু দেখা গিয়েছে। আসলে কোন দল সরকার গঠন করবে নানা রকম জরিপ আমরা দেখেছি, যদিও জরিপগুলো নিয়ে নানা রকম বিতর্ক বা নানা রকম প্রশ্ন ছিল। একবার এক এক রকম জরিপ আমরা দেখেছি। সেই জরিপগুলো নিয়ে বরং সাধারণ মানুষের ভোট টানার জন্য কিংবা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাটাই বরং বেশি ছিল। বিরোধী দল হিসাবে আসলে জামাত কেমন হবে তার চাইতে আমি বলবো যে বিরোধী দল হিসাবে শুধুমাত্র জামাতকে চিন্তা না করে আমার কাছে মনে হয় যে জামাতের যে জোট রয়েছে সেই জোটকে চিন্তা করা উচিত। আমি বিরোধী দল হিসাবে সরকারের নানা রকম পলিসিগত যে সকল গঠনমূলক সমালোচনা বলুন কিংবা গঠনমূলক বিরোধিতা বলুন, সেই বিরোধিতার জায়গায় আমি বলবো যে জামাতের চাইতে বরং এনসিপির যে 6 জন নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যাশাটা জনগণের বেশি থাকবে, এমনকি তারা অনেক কার্যকর ভূমিকা পালন করতে পারবে। যদিও দল হিসাবে জামাত অনেক বড় এবং জামাতের আসন সংখ্যা বেশি এবং জোট হিসাবে তারা কিন্তু 77 জন রয়েছে। জোটের মধ্যে মাত্র 6 জন এমপি হওয়ার পরেও এনসিপি আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন। আপনার এই আশাবাদের ভিত্তি কি, মানে আপনার কেন এমনটি মনে হচ্ছে? আমার আশাবাদের ভিত্তিটা হচ্ছে যে কারণ দেখেন যে বাংলাদেশে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে এই ধারণা কিন্তু 2 বছর 3 বছর আগেও ছিল না। এই ধারণা আমরা আমাদের অনেকের কাছেই মনে হয়েছে কিংবা সাধারণ মানুষ অনেকের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে রেজিমটা চালু হয়েছে সেই রেজিম কিন্তু অনন্তকাল চলতে পারে, এমন একটা মেকানিজমে আসলে বিগত যে আওয়ামী লীগ সরকার রয়েছে সেরকম একটা জায়গায় চলে গিয়েছে। সেই জায়গায় আশাটা দেখিয়েছিল প্রথম যারা, সেই প্রথম আশার জায়গাটা দেখিয়েছিল 2018 সালের কোটা আন্দোলনে একটা তরুণ রাজনৈতিক মুভমেন্ট। আমি যেটাকে বলবো যে কোটা আন্দোলনের সময় নুরুল হক নূর যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আমি বলবো যে বাংলাদেশে তারেক রহমানের ফার্স্ট হোপ সেখান থেকে শুরু হয়েছে যে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারে, যদিও সেই সময় সেটা সাকসেসফুল হয় না। পরবর্তী সময়ে যে মুভমেন্ট শুরু হয়েছে সেটা কিন্তু তরুণদের হাত ধরে শুরু হয়েছিল এবং সেই তরুণদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল কিন্তু এনসিপি। অর্থাৎ বাংলাদেশের যে অবারিতভাবে চলা একটা রেজিমকে ভেঙে দিতে পারে এই ধারণা যখন সবার কাছ থেকে চলে যাচ্ছিল তখন এই তরুণদের হাত ধরেই কিন্তু আবার সেই রেজিমের সমাপ্তি ঘটেছে এবং তার পরবর্তী সময় তাদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল গঠন হয়েছে এবং তারা সংসদে এসেছেন। আমাদের অনেকেরই ধারণা ছিল যে রাজনৈতিক দল গঠন করার পর হয়তো তারা হয়তো সংসদে আসতে পারবে না, কারণ বাংলাদেশের ভোটের সংস্কৃতি যেটা রয়েছে, রাজনৈতিক ভোট প্রদানের সংস্কৃতি যেটা রয়েছে, সেখানে আমরা মার্কা দেখে যেখানে ভোট দেই। এই নির্বাচনে কিন্তু আপনি লক্ষ্য করবেন মার্কার বাইরে গিয়েও কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ এমনকি তরুণ যারা ভোটার রয়েছে তারা মার্কা না দেখে বরং ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রবণতাটা অনেকখানি বেড়েছে। আমি বলবো যে আগের যে সংস্কৃতি রয়েছে শুধুমাত্র দুটো দলের মধ্যে আবদ্ধ থাকা, সেই জায়গা থেকে এটা আমি বলবো যে সবেমাত্র শুরু হয়েছে এবং তরুণদের সংসদে এই অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে বাংলাদেশ হুট করে তো পরিবর্তনটা আসবে না, হুট করে একটা নতুন রাজনৈতিক দল অনেকগুলো পেয়ে যাবে না। এটা সূচনা এবং এই সূচনার একেবারে উষা লগ্নটা আপনি যেভাবে দেখেন যে বাংলাদেশে যারা রয়েছে হাসনাত বা নাহিদদের মতো যারা নেতৃত্ব উঠে এসেছে, আমি বলবো যে তারা যদি তাদের রাজনীতি, বরং আমি প্রত্যাশা করেছিলাম এনসিপি আসলে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতো তাহলে জনগণের সমর্থন অনেক বেশি থাকতো। আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিনের প্রকল্প হিসাবেও, রাজনৈতিক প্রকল্প হিসাবে এনসিপি আসলে সুদূর প্রসারী চিন্তা করতে পারতো। আসবো আপনার কাছে আবারও। দীর্ঘমেয়াদী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসলে তাদেরকে এককভাবে নির্বাচনটা করা দরকার। নিশ্চয়ই।